সুন্দরবন পৃথিবী বিখ্যাত এক ম্যানগ্রোভ বনাঞ্চল, যা পৃথিবীর সবথেকে হিংস্র বাঘের আতুর ঘর। এই রাজকীয় বাঘের টানেই প্রতিবছর লক্ষাধিক পর্যটক ছুটে আসেন দেশ বিদেশ থেকে। তবে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে এই সুন্দরবনের গহীনে। এখানে নাকি এমন মাছ রয়েছে যা লাফিয়ে গাছে ওঠে, এমন প্রাণী রয়েছে যা সেই প্রাচীন ডাইনোসর যুগের, এমন গাছ রয়েছে যার বিষে দৃষ্টিশক্তি হারাতে পারে একটা পূর্ণবয়স্ক মানুষ। হ্যাঁ, এটাই সুন্দরবন, যা সাধারণ বনের নিয়ম লঙ্ঘন করে প্রতিনিয়ত। এখানে গাছেদের শিকড় মাটির তলায় থাকে না, উঠে আসে আকাশের দিকে। মিষ্টি জলের অভাবে পশুরা খায় নদীর নোনা জল। এত প্রতিকূল অবস্থায় বনে যে জঙ্গলের রাজা বাঘ মাছ ও কাঁকড়াও খায়। এখানকার বাসিন্দাদের জীবনও অত সুখময় নয়। তাদের চতুর্দিক ঘিরে শুধু জল আর জল। জীবিকার সন্ধানে যে জঙ্গলে তারা যায়, সেখানে ডাঙায় বাঘের ভয় তো জলে ভয় দৈত্যাকার কুমিরের। ঝড় বন্যায় কেড়ে নেয় তাদের ঘর, নষ্ট করে ঘাম ঝরানো ফসল, তবু হার মানে না মানুষগুলো। এই কঠিন জীবনযাত্রার নামই বোধহয় সুন্দরবন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আসুন আমরা বাঙালিরা গর্বের সাথে ঘুরে আসি আমাদের ঐতিহ্য সুন্দরবনে। অধিকাংশ সুন্দরবন ট্যুর শুরু হয় ক্যানিং থেকে, এবং ক্যানিং পৌঁছানোর আদর্শ উপায় কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে। সকাল 7:42 অথবা সকাল 8:28 শিয়ালদহ ক্যানিং লোকাল ধরে পৌঁছে যেতে হবে ক্যানিং স্টেশনে। দেরি করলে কিন্তু লঞ্চ দাঁড়াবে না। কলকাতা শহরের সীমানা পেরিয়ে দক্ষিণ 24 পরগনার গ্রামগঞ্জের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলল। ক্যানিং লোকালে ভালোই ভিড় হয়, এবং তার মূল কারণ কিন্তু এই হাজার হাজার সুন্দরবনের ট্যুরিস্ট। কাজেই শিয়ালদা স্টেশনে আগে আগে পৌঁছে সিট নেওয়ার চেষ্টা করবেন। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব 45 কিলোমিটার। ট্রেন পৌঁছে দেয় 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। ক্যানিং স্টেশনের পাশেই একটা মাঠে অটো অপেক্ষা করছিল আমাদের জন্যে। ওই অটোতে চেপেই আমরা রওনা হলাম সোনাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। বাসন্তী হাইওয়ে ধরে ছুটল আমাদের অটো। ক্যানিং থেকে সোনাখালীর দূরত্ব 16 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো 30 মিনিট। এই পথেই দেখতে পাওয়া যায় সুন্দরবনের বিখ্যাত মাতলা নদী। আমরা আজ ট্যুরটা করছি সুন্দরবনের নাম করা হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সঙ্গে। এই কোম্পানির সঙ্গে সুন্দরবন ট্যুর করতে চাইলে যোগাযোগ করুন এই দুটি ফোন নম্বরে। সোনাখালী ঘাটে আমাদের অপেক্ষা করছিল আমাদের বোট এমবি বাবুসোনা। বোটে উঠতেই অতিথি আপ্যায়ন শুরু হয়ে গেল। চলে আসলো ব্রেকফাস্ট। দক্ষিণবঙ্গের রান্নার এমনি কোনো তুলনা নেই। তার ওপর এরম গরম গরম লুচি, কষা আলুর দম ও সাথে রসগোল্লা পেলে এর থেকে বেশি তৃপ্তি আর বাঙালির কিসে মেলে। সকাল 11টা। সোনাখালী লঞ্চঘাট ছেড়ে আমাদের বোট রওনা হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উদ্দেশ্যে। নদীর পাড়ে দেখা দিতে শুরু করলো ম্যানগ্রোভ, তবে ফরেস্ট এখনো অনেক দূরে। আমরা আপাতত চলেছি সুন্দরবনের গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে। সুন্দরবনে মোট 48টি দ্বীপ জুড়ে রয়েছে জঙ্গল, এবং 52টি দ্বীপ জুড়ে রয়েছে লোকালয়। প্রায় 50 লক্ষ মানুষের বাস এই দ্বীপগুলিতে। জীবন আপনার আমার থেকে অনেক কঠিন। জীবন ধারণের যাবতীয় জিনিস এনারা হাত বাড়ালেই পান না। জরুরি পণ্যগুলো সহজেই এসে পৌঁছয় না। কারুর একটা বিপদ ঘটলেও তারা দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে না। তাদের জীবনের বাধা হয়ে দাঁড়িয়ে এই বিশাল বিশাল নদী, যা ছড়িয়ে রয়েছে সমগ্র সুন্দরবন জুড়ে। সুন্দরবন ট্যুরে বাঘ দেখতে পাওয়া যাবে কিনা এটার তো কোনো গ্যারান্টি থাকে না। যদিও দেখতে পাওয়া গেলে সেটা একটা অ্যাডিশনাল পাওয়া, কিন্তু দেখতে না পাওয়া গেলেও সুন্দরবন ট্যুর কিন্তু কাউকে ডিসঅ্যাপয়েন্ট করে না। তার কারণ হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ফুরফুরে হাওয়ার মধ্যে এই যে বোট রাইড, আর তার সাথে ব্যাক টু ব্যাক হাইফাই খাওয়া দাওয়া, এটা কিন্তু ফুল পয়সা ওসুল। বোটে ওঠার পরেই ছিল হচ্ছে লুচি আর আলুর দম, অপূর্ব স্বাদ ছিল। আর তারপরেই কিন্তু এসে গেল এই চিংড়ি মাছের পকোড়া, একদম ফ্রেশ নদীর
অপূর্ব। নদীর ওই পারে লঞ্চের জটলা ইঙ্গিত করলো আমরা গোসাবায় ঢুকছি। গোসাবা দক্ষিণ 24 পরগনার ক্যানিং সাবডিভিশনের একটা গুরুত্বপূর্ণ টাউন বা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। এখানে দুটো ঐতিহাসিক বাংলো রয়েছে। প্রথম বাংলোটি হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন ব্রিটিশ আমলের এক অত্যন্ত ধনী ব্যক্তি, যিনি এই গোসাবায় নিজের জমিদারি স্থাপন করেছিলেন। চলুন ইতিহাসটা জেনে নেওয়া যাক। যে কোনো ট্যুরিস্ট যখন সুন্দরবন ঘুরতে আসবে আর তাকে যদি গোসাবাতে নিয়ে এসে বলা হয় যে এটা একটা ট্যুরিস্ট স্পট, তার কিন্তু মনে হতে বাধ্য যে এটাতে এমন কি আছে, একটা মাঠের মধ্যে একটা বাংলো যেটার সেরম একটা আর্কিটেকচারাল কিন্তু স্পেশালিটি নেই, বাট যদি কেউ হিস্ট্রিটা জানে তাহলে কিন্তু তার একটা ইন্টারেস্ট আসবে। মনে করো আজ থেকে কয়েকশো বছর আগে এসব জায়গায় কোনো গ্রাম নেই, যেটা এখন একটা টাউন, এখানে কোনো গ্রাম নেই, কোনো মানুষ বসতি নেই, সমগ্র সুন্দরবনটাই একটা গভীর জঙ্গল যেখানে কিন্তু রাজত্ব মানুষ খেকো বাঘের। সেই সময় দাঁড়িয়ে ভাবো যে একটা মানুষ স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এখানে আসেন অ্যান্ড উনি ভাবেন যে এই জঙ্গলের এরিয়াটাকে মানুষ বসবাস করার জায়গা করে তুলবেন। তখন উনি কী করেন, এই বাংলোটা উনি তৈরি করেন। অ্যান্ড তোমরা যদি ভালো করে দেখো যে বাংলোটা কিন্তু খুঁটির ওপর দাঁড় করানো, মানে তখন যে জোয়ার ভাটার যে জল ঢুকবে তার সাথে কিন্তু কুমির, সাপ সব কিছুই কিন্তু এইখানে হয়তো এসে যেত, যেগুলো থেকে বাঁচতেই কিন্তু একটু এলিভেটেড করা আছে বাংলোটাকে। প্লাস সেই সময় তো এখানে বাঘেরও একটা হানার কিন্তু রিস্ক ছিলই। সো সেইটা যদি ভাবো যে এখন এই বাংলোর আশপাশটা একটা শহর টাইপের, কিন্তু সেই সময় একটা বাংলো, তার চারিপাশটা গভীর জঙ্গল, মানে কি গা ছমছমে ব্যাপার। তো এই বাংলোটার নাম হচ্ছে বেকন বাংলো। অনেকে এটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলে ভুল বলেন, অ্যাকচুয়ালি এই বাংলোটার নাম হচ্ছে বেকন বাংলো। এটাও কিন্তু স্যার ড্যানিয়েল হ্যামিল্টনই তৈরি করেছিলেন নিজের গেস্টদেরকে রাখার জন্য। এবার ইতিহাস এটাই যে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন তখন এখানকার লোকেদের ওয়েলফেয়ারের জন্য যেসব কাজ করছিলেন, লাইক স্কুল তৈরি করা, তারপরে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, তারপরে কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা, এই যে ডেভেলপমেন্টটা গোসাবার লোকেদের জন্য করেছিলেন, এইটা দেখার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে দুরাত কাটিয়েছিলেন এবং সমগ্র ডেভেলপমেন্ট দেখে উনি বলেছিলেন সারা ভারতবর্ষের দৃষ্টান্ত হোক গোসাবা। বাংলো দুটো দেখে যখন ঘাটে ফিরলাম, দেখি আমাদের নৌকাটি আসছে আমাদের নিতে। গোসাবা থেকে আমরা রওনা দিলাম পাখিরালার উদ্দেশ্যে। মাথার উপরে তখন পরিষ্কার নীল আকাশ, নিচে গভীর নদী, দুপাশে পেরিয়ে যাচ্ছে কত গ্রাম। একটা আলস্য তখন আমায় গ্রাস করলো। সেই কোন ভোরে উঠেছি, বোটের লোয়ার ডেকে শুয়ে তাই একটু আরাম করে নিলাম। ঘুম দিয়ে যখন ওপরের তলায় গেলাম, দেখি দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় একটা বোর্ড দেখে গায়ের লোম খাড়া হয়ে গেল। ওয়েলকাম টু সুন্দরবন টাইগার রিজার্ভ। লেখাটার মধ্যেই যেন একটা গা ছমছমে ব্যাপার। তখন একদিকে চলছে তৃপ্তির ভুরিভোজ, অন্যদিকে বোট চলছে জঙ্গলের গা ঘেঁষে। নাইলনের ওই জালের ওপারে জঙ্গলের আড়ালে যে কার বাস তা আমরা সকলেই জানি। হয়তো আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাদের ওপর কড়া নজর রাখছে। লাঞ্চের মেনু ছিল এলাহি। গরম ভাত, মুসুরির ডাল, ঝুরি আলু ভাজা, দই কাতলা, চিংড়ির মালাইকারি এবং শেষ পাতে টমেটোর চাটনি। সুন্দরবন অন্যান্য টাইগার রিজার্ভগুলোর থেকে একেবারেই আলাদা। অন্য জঙ্গলে আমরা ভেতরে ঢুকতে পারি, সাফারি করতে পারি, কিন্তু এই জঙ্গলের ভেতরে ঢোকাটাই সুইসাইডাল। কঙ্কালের ছবি আঁকা এই লাল বিপদ চিহ্ন একটাই কথা ইঙ্গিত করছিল, ভেতরে ভুলেও যাবেন না, নচেত নির্ঘাত মরণ। দেখতে দেখতে বেলা ফুরিয়ে আসলো, সন্ধে নেমে আসলো সুন্দরবনে। সারেং নৌকার গতি বাড়ালো। যথাসম্ভব তাড়াতাড়ি এবার পৌঁছতে হবে হোটেলে। ফেরিঘাট থেকে হোটেল অবধি আমাদের লাগেজ আর আমাদের বইতে হলো না।
এজেন্সি থেকেই ভ্যানে করে লাগেজ হোটেলে পৌঁছে দিল এবং আমরা পিছু পিছু পাখিরালয় বাজারের মধ্যে দিয়ে হাঁটা দিলাম হোটেলের দিকে। নন ডিলাক্স এবং ডিলাক্স দুই রকম হোটেলেরই ব্যবস্থা ছিল এই সুন্দরবন ট্যুর প্যাকেজে। ট্যুরটা একটু সস্তায় করতে চাইলে নন ডিলাক্স রুমটা নিতে পারেন। আমার দারুণ পছন্দ হয়েছিল, সুন্দর ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তবে লাক্সারি যদি আপনার প্রাধান্য হয় তবে এসি ডিলাক্স রুমটা নিতে পারেন। কোন রুমের কিরকম খরচ তা জানতে যোগাযোগ করুন হলিডে ডেস্টিনেশন প্ল্যানের এই অফিসিয়াল ফোন নম্বরে। সুন্দরবনে প্রত্যেক সন্ধেবেলা দূর দূর থেকে ভেসে আসে ঝুমুরের শব্দ, সাথে ঢোল, খঞ্জনি বা কোনো পল্লী শিল্পীর গলায় মাটির সুর। কষ্টে জীবন কাটানো এই মানুষগুলোর কাছে এই ছোটখাটো অনুষ্ঠানগুলোই একটা বড় ভরসা, পরিবারের মুখে সামান্য অন্ন তুলে দেওয়ার। আমরা শহরের লোকেরা হয়তো এই প্রোগ্রাম দেখে একটা মন্তব্য করব, ওয়াও, অথেন্টিক রুরাল বেঙ্গল কালচার। হয়তো ফেসবুক, ইনস্টাগ্রামে একটা পোস্ট দেব, কিন্তু তারপরই চিরতরে ভুলে যাব এই মানুষগুলোর কথা। কিভাবে যে এদের দিন যায় সেই কথা আর কলকাতায় বসে ভেবেও দেখব না। ঝুমুর নাচের সাথে স্ন্যাক্সে চিকেন, চাউমিন বড় ভালো খেয়েছিলাম সকলেই। সত্যি বলছি, আমি গতবার যখন সুন্দরবন এসেছিলাম এত ভালো চাউমিন খাওয়ায়নি ওই ট্রাভেল এজেন্সি। রাতের মেনুটা ছিল আজকের মূল আকর্ষণ, যার অপেক্ষায় ছিলাম সকাল থেকেই। শুরু করলাম পিস পোলাও এবং আলুর দম দিয়ে, তারপরেই চলে আসলো বাঙালির ইমোশন, খাসির মাংস। আহা, কি স্বাদ, কি স্বাদ, প্রাণটা জুড়িয়ে গেল। যাই হোক, এভাবেই কেটে গেল প্রথম দিনটা। ঘড়িতে বাজছে সকাল 6টা, আর আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের দিকে। আমাদেরকে ট্যুর কোম্পানি থেকে বলেছিল যে 6টা কেন, 5:30টার মধ্যেও যদি তোমরা উঠে চলে আসতে পারো তাহলে আরও ভালো হয়। তার কারণ হচ্ছে আজকে অনেকগুলো স্পট আছে, একটু তাড়াতাড়ি না বেরোলে কিন্তু সবকটা কভার করা যাবে না। আর স্পেশালি নেতিধোপানি বলে একটা স্পট আছে যেটা কোর এরিয়াতে পড়ে, ওটা আজকে দেখাবে, যেটা জেনারেলি কিন্তু সবাই দেখায় না। তো ওই জন্যই বলছে একটু আর্লি করুন, নাহলে কিন্তু সবকটা কভার করা যাবে না। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 14-15 ডিগ্রি সেলসিয়াস, বাজছে 6টা, আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের দিকে। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলোয় কাটে অন্ধকার, দিনের আলোয় কাটে অন্ধকার। ডেস্টিনেশন প্ল্যানের হাত ধরে সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্যের অংশীদার হতে এসছে প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক শ্রদ্ধা। যারা বড়রা আছেন, যারা আমার বন্ধু প্রতিম বা ছোট, তাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজিত রত্ন, আজকের আপনাদের গাইড বন্ধু। তো আমরা আছি এখন সজনেখালি। মাত্র 10খানা লঞ্চ বোট পার ডে যায় নেতৃত্ববনে, যেটা কোর এরিয়া। সেইটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের সেই প্রোগ্রামটা আছে।
তো আছি আমরা এখন সজনেখালি। সবাই জানেন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো, ইভিন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক। ইভিন আরও সুন্দরবনের অনেক বিশেষত্ব আছে, তার মধ্যে আর একটা বড় বিশেষত্ব যেটা সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম এক্সেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সুন্দরবন বাংলাদেশ নিয়ে বিস্তৃত। তো টোটাল আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবন মিলে, এবং পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান সুন্দরবন ডিভাইডেড হয়েছে নদীর মাধ্যমে। এটা হচ্ছে বর্ডার নদী, এই হলুদ রেখাটা দেখতে পাচ্ছেন, ডান সাইডে এটা বাংলাদেশের সুন্দরবন আর বাম সাইডে বরাবর হচ্ছে ইন্ডিয়ান সুন্দরবন। তো এখন যে গ্রিন পোর্শনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখন বর্তমানে জঙ্গল। এছাড়া আগে কিন্তু এই যে হোয়াইট পার্ট দেখতে পাচ্ছেন, ইভিন আর্লিয়ার আপ টু বিধাননগর কিন্তু সুন্দরবনের অংশ ছিল। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ান পার্টের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এটা 102টো দ্বীপে বিভক্ত হয়েছে। 54টা দ্বীপ লোকালয় আর 48টা দ্বীপ হচ্ছে জঙ্গল। এই 48 দ্বীপটা জঙ্গল, এই গ্রিন পোর্শনটা দেখে বুঝতে পারছেন এটা দুটো জোনে ভাগ। এইটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, আর এইটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট, এটাও ইন্ডিয়ান পার্ক। তো সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার। এর 3টে জোন আছে। এই জোনটাকে বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এর আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। এর ভিতরে আমরা আছি এখন সজনেখালি, আমি আগে বললাম। এছাড়া সুদান্নখালি বলে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা খাঁড়ির ভিতর দিয়ে যাব। দোবাকি বলে একটা জায়গা আছে, আর আমাদের প্রোগ্রাম আছে নেতি দোপানি, যেটা কোর এরিয়ার একটা ওয়াচ টাওয়ার, সেটাও আমরা যাব। এছাড়া ঝড়খালিও যাব। আজকে আপনাদের সারাদিনের একটা বড় প্রোগ্রাম আছে। তো মেন হচ্ছে এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জোয়ার ভাটা। দিনে 2বার জোয়ার ভাটা হয়, 6 ঘন্টা অন্তর, 24 ঘন্টার ভিতরে। তো এই ভাটা থেকে জোয়ারের লেভেলটা প্রায় 12 থেকে 18 ফিট পর্যন্ত ওঠে, এবং অনেকটা জঙ্গল ঢুকে যায় এবং অ্যানিম্যাল তখন ভিতরে ঢুকে যায়। কারণ ওরা তো আমাদের কেউ আত্মীয় নয় যে ওরা আমাদের জন্য জলে দাঁড়িয়ে থাকবে। তো সেই জন্য জোয়ার ভাটাটা সুন্দরবনের একটা মেন ফ্যাক্টর। আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত ল্যান্ড ফরেস্ট আছে সেখানে সবাই এলিফ্যান্ট সাফারি বা জিপসিতে করে ঘোরা যায়, সুন্দরবন কিন্তু যায়। তার কারণ এটা ওয়েটল্যান্ড, জল জঙ্গল নিয়ে সুন্দরবন। আমরা দেখবো জঙ্গল, থাকবো একটা বোটে বা লঞ্চে। তো আমরা খাঁচায় আছি, আমরা আমাদের মসজিদে ঘুরছি আর ওরা ওদের মসজিদে ঘুরছে। তো আমাদের যাওয়া আর কোনো অ্যানিম্যাল বেরিয়ে আসা, তাহলে আমরা তাকে দেখতে পেতে পারি। আদারওয়াইজ যখন ওয়াচ টাওয়ারের বাংলা হচ্ছে নজর মিনার। তো তার সামনে একটা মিষ্টি জলের বা বর্ষার জল ধরে রাখা একটা পুকুর ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়েছে। তো সেখানে কখনো কখনো অ্যানিম্যালরা তেষ্টা ফেলে জল খেতে আসে, তো সেটাও দেখা যেতে পারে। আরেকটা কখনো কখনো আমাদের সৌভাগ্য হয় যখন আমরা বোর্ড নিয়ে খাঁড়ি দিয়ে যাচ্ছি, কোনো অ্যানিম্যাল ক্রস করছে, তো সেই অবস্থায় এখানকার সমস্ত অ্যানিম্যাল সাঁতারু। তো সেই অবস্থায় আমরা সাঁতারু অবস্থায় কোনো অ্যানিম্যাল পেতে পারি। তো ঘটনা হচ্ছে এত ঘন জঙ্গল, প্র্যাকটিক্যালি দেখবেন সূর্যের আলো ঢোকে না, সেই জন্য ভিতর থেকে হয়তো সেই অ্যানিম্যাল আমাদের দেখছে, আমরা তাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এখানকার ফ্যাক্ট। তার কারণ জঙ্গলের ভিতর দিয়ে তো মার্শি ল্যান্ড, এবং এখানে অ্যানিম্যালের খুব প্রতিকূল লাইফ। প্রথমত বলি, এটা নোনা জল, সবাই জানেন। এটা গ্যাঞ্জেটিক ডেল্টা, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি জমে এই দ্বীপগুলো তৈরি হয়েছে। এবং দিনে 2বার তো জোয়ার ভাটা হচ্ছে, আমি আগে বললাম। তার মধ্যে কিছু কিছু গাছের শ্বাসমূল দেখবেন ধারালো বল্লভের মতো। তৃতীয়ত হচ্ছে কাদাযুক্ত অঞ্চল, সাইডে এতখানি কাদা, আমরা যদি কেউ নামি। চতুর্থত জোয়ারের সময় জল ঢুকে যায়। পঞ্চমত কোনো অ্যানিম্যাল এক ল্যান্ড থেকে আরেক ল্যান্ডে যেতে চাইলে তাকে সাঁতার দিয়ে যেতে হবে। তো এত প্রতিকূলতার মধ্যে বন্যপ্রাণী দেখাটা বা পাওয়াটা সম্পূর্ণ নসিব। গাইড সাহেবের ইন্ট্রোডাকশনের পর আমাদের সুন্দরবন বোট সাফারি শুরু হয়ে গেল। আজ আমরা চলেছি টাইগার রিজার্ভের গহীনে রয়্যাল বেঙ্গল টাইগারের আতুর ঘরে। গাইড সাহেব বলছিলেন, এই ম্যানগ্রোভ জঙ্গল এত গভীর যে সূর্যের আলো ভেতরে পৌঁছয় না। অতএব বন্য প্রাণীরা যদি বাইরে বেরিয়ে না আসে, দেখার কোনো উপায় নেই। তবু আমার বন্ধু সায়ন প্রখর রৌদ্রকে উপেক্ষা করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জঙ্গলের দিকে, যদি একটিবার ঝলক পাওয়া যায়। তো প্রশ্ন থাকে যে বাঘ জঙ্গল থেকে কেন লোকালয়ে যায়। প্রথম কারণ আপনারা সবাই জানবেন, বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজিওর্ড হয়, তখন এই গভীর জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায়। তো সে সহজ খাবার পাওয়ার জন্য এই জঙ্গল থেকে লোকালয়ে পাড়ি দেয় খাবার নেওয়ার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে এরা
যেহেতু টেরিটোরিয়াল অ্যানিম্যালস, এটা নিজেদের টেরিটোরিয়া চিহ্নিত করে। আপনারা যারা অ্যানিম্যাল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেল দেখেন, আপনারা দেখে থাকবেন ওরা ইউরিনের মধ্যে দিয়ে এক ধরনের হরমোন যার নাম ফেরোমন স্প্রে করে। কিন্তু এখানে আরেকটা ওদের অসুবিধার কারণ, যেহেতু জোয়ার ভাটা, এই জোয়ারের জলে যখন জঙ্গলে জল ঢুকে যায় ওদের ওই চিহ্নিত জায়গাটা ধুয়ে দেয়। তো অনেক সময় এরিয়া হারিয়ে ফেলে লোকাল সাইডে যে জঙ্গল আছে নদীর বাঁধ রক্ষা করার জন্য, সিমিলারলি ম্যানগ্রোভ, ওরা অনেক সময় নিজের এরিয়া ভেবে ভুল করে চলে। দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু এদের টেরিটোরিয়াল ফাইটিং হয়, সবাই জানবেন নিশ্চিত যে বাঘ হচ্ছে অলওয়েজ লিভ অ্যালোন এক্সেপ্ট ম্যাটিং টাইম। তো এদের এই টেরিটোরিয়াল ফাইটিংয়ে যে বিজয়ী হয়, অর্থাৎ এরিয়া দখলের লড়াইয়ে, সেই বিজিত বাঘ পরাজিতকে তাড়া করে, সে জায়গা না পেয়ে অনেক সময় লোকালয়ে গিয়ে আশ্রয় নেয়। চতুর্থ কারণ হচ্ছে মা বাঘিনী যখন বাচ্চা দেওয়ার সময় হয়, ইয়াং মেল ওয়াশ করে কোথায় বাচ্চা দিচ্ছে। তো এই বাচ্চা 2 থেকে 4টে বাচ্চা হয় একটা মা বাঘিনীর। তো ইয়াং মেল বেবি মেলকে সবসময় মারার চেষ্টা করে। এটা ক্যাট ফ্যামিলিরই ক্যারেক্টার। বাঘ হচ্ছে বিগ ক্যাট, তো সবাই জানবে। তো মা দয়াবিনী হয়, মায়ের সংজ্ঞা মাই। তো মা তার বাচ্চার নিরাপত্তা ভেবে অনেক সময় ইয়াং মেল থেকে তার বাচ্চার নিরাপত্তার জন্য লোকালে গিয়েও বাচ্চা দিই। এই 4টে কারণে জেনারেলি বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে যায়। আমরা জানি সুন্দরবনের জঙ্গলে বাঘ রয়েছে, হরিণ রয়েছে, এই নদীর জলে কুমির রয়েছে, হাঙর রয়েছে, কিন্তু আমরা কল্পনাও করতে পারি না এই জলে ডাইনোসরেরও আগের যুগের এক প্রাণী রয়েছে যার নাম রাজ কাঁকড়া, ইংরেজি নাম হর্স ক্র্যাব, যার শরীরে বইছে নীল রক্ত এবং লক্ষ লক্ষ বছর ধরেও এই প্রাণীর শরীরে কোনো বদল আসেনি বলেই একে লিভিং ফসিল বলা হয়। তো সুন্দরবনের বাঘ পৃথিবী বিখ্যাত বাঘ, সবাই জানেন। যদিও আয়তনে সব থেকে কোন বাঘ বড় কেউ জানবেন? সাইবেরিয়ান। কারেক্ট, সাইবেরিয়ান হোয়াইট টাইগার হচ্ছে বিগেস্ট টাইগার ইন দ্য ওয়ার্ল্ড। তো সুন্দরবনের টাইগার ক্ষমতায়, দেখতে, মানে সাঁতারে, সব দিক দিয়ে এবং ইন্টেলিজেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এদের অনেক রয়্যালিটি আছে। এখানকার বাঘ একমাত্র সাঁতার দিতে পারে এবং নোনা জলও এরা খেতে পারে, কারণ আগে তো মিষ্টি জলের সোর্স ছিল না। তো এটা বিজ্ঞানসম্মত কারণ, নোনা জল খেলে তার প্রেশার বাড়তে থাকে এবং তার পাকস্থলীর কার্যক্ষমতা কমতে থাকে। ফলশ্রুতি হিসাবে তার অ্যাগ্রেসিভ পাওয়ার বাড়ে। তো এখানকার বাঘের মেন খাবার হরিণ এবং বন্য শুয়োর। এছাড়া কিন্তু এখানকার বাঘ মাছ খায়, কাঁকড়া খায়, সম্ভব হলে মধু খায়, এবং মানুষ যখন তার জীবিকার জন্য জঙ্গলে আসছে অনেক সময় সহজ প্রে হিসাবে মানুষকে ধরে। তবে এখানকার বাঘ যে মানুষ খেবো বা ম্যানিটর, এটা কিন্তু বলা যায় না। এখানকার বাঘ খুব অ্যাগ্রেসিভ। আমাদের এখানে যারা প্রবীণ মানুষ তারা বলে, তারা তো সেই সময় ম্যাথামেটিক্যালি এর পাওয়ার অতটা ভাবেননি। তো এটা প্রবাদ হয়ে আসছে যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের একটা থাবার পাওয়ার 22 মদ্যের বল, মানে 22 জন পুরুষ মানুষের যে ক্ষমতা, ওর একটা থাবার কিন্তু তত এটা পাওয়া। ভাবতেই পারছেন যেটা কতটা, তার কারণ এদের বাস্তব এই ভৌগোলিক পরিবেশ কিন্তু এদেরকে এরকমভাবে এত সক্ষমতা তৈরি করেছে। এরপর আমরা ঢুকলাম জঙ্গলের মধ্যে তৈরি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। হ্যাঁ, 99% টুরিস্টের মতো আমরাও কিছুই দেখতে পাইনি। তবে আমার কেন জানি না মনে হয় আমরা অনেকেই বাঘের সন্নিকটে পৌঁছাই, কিন্তু এই গভীর জঙ্গল তাকে আড়াল করে রাখে। তবে এই সুধন্যখালি ক্যাম্পে এমন একটা ম্যানগ্রোভ গাছ দেখালেন আমাদের গাইড সাহেব, যার বিষাক্ত কষে নাকি যে কোনো প্রাণী চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। গাছটির নাম গেওয়া, ইংরেজি নাম ব্লাইন্ড ইওর আই। সুধন্যখালির পর শুরু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট পর্ব। ব্রেকফাস্টের মেনুতে ছিল আজ গরম গরম নানপুরি, চানা মশলা এবং গোলাপ জামুন। এরপরই আসলো সেই রোমহর্ষক মুহূর্ত যার অপেক্ষায় থাকে প্রত্যেক অ্যাডভেঞ্চার প্রেমী। বড় নদী ছেড়ে ছোট খাড়িতে প্রবেশ করলো আমাদের নৌকো। এই খাড়িটির নাম বনবিবি ভাড়ানি। আমাদের গোটা ট্যুরে এর থেকে ছোট খাড়ি আর আমরা পাবো না, কারণ এর থেকে ছোট খাড়িতে এত বড় নৌকো ঢুকবে না।
তাছাড়া ছোট ছোট খাড়িগুলোতে ঢুকতে গিয়ে মানুষের কি দশা হয় তা আমরা সকলেই খবরে দেখেছি। সুন্দরবনে ঘুরতে এসে কিছু অতিরিক্ত জ্ঞানী ট্যুরিস্ট মন্তব্য করতে থাকে, ধুর এখানে কিচ্ছু নেই, এর থেকে ভালো বাঘ আমরা নন্দনকাননে দেখেছিলাম। তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমত একটা মানুষের তৈরি করা কৃত্রিম টাইগার সাফারি আর একটা আসল জঙ্গলের মধ্যে তফাৎটা বুঝতে শিখুন। এটা সুন্দরবন ন্যাশনাল পার্ক, কোনো চিড়িয়াখানা নয়। এখানের পশুদের মুখের সামনে খাবার তুলে দেওয়া হয় না, কাজেই এখানকার পশুরা ট্যুরিস্টদের পোজ দেওয়ার জন্য বসে থাকে না। এই জঙ্গল তৈরি হয়েছে প্রকৃতির আপন নিয়মে। এখানকার পশু পাখিদের দৈনন্দিন জীবনের লড়াই অনেক কঠিন। এই কাদার মধ্যে চলাফেরা করতে পশুদের অনেক কষ্ট হয়। শিকারের খোঁজে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে পেরোতে হয় বড় বড় নদী, যেখানে ভয় থাকে কুমির ও হাঙরের। তেষ্টা পেলে খেতে হয় এই নোনা জল। এই কারণেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ওঠে সব থেকে হিংস্র এবং বুদ্ধিমান। এরা জঙ্গলের আড়ালে বসে থাকে ওত পেতে। সঠিক সময় এলে এরা পোজ দেয় না, আচমকা ঝাঁপ মেরে টানতে টানতে নিয়ে যায় সুন্দরবনের গহীনে। খাড়ি দিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের নৌকা চলছিল। বেশ একটা গা ছমছমে পরিবেশ। তার সাথে গাইড সাহেবের মুখে সুন্দরবনের নানান অজানা কথা শুনতে শুনতে অভিজ্ঞতাটা আরো রোমাঞ্চকর হয়ে উঠছিল। এর মধ্যেই একজন জিজ্ঞেস করল, আচ্ছা সুন্দরবনে এখন কটা বাঘ আছে, কিভাবে গণনা করেন আপনারা? প্রথমে আমি বলছিলাম যে অন্য শুকনো জঙ্গলে বাঘ গণনা আর এই জঙ্গলের প্রতিকূল পরিবেশে বাঘ গণনা করাটা খুব টাফ। প্রথমে গণনা হতো বাঘের পায়ের ছাপ প্লাস্টার অফ প্যারিস করে তুলে সেটা কম্পিউটার চেক করা হতো। দ্বিতীয় বাঘ গণনার মাধ্যম এলো বাঘের স্ক্যাট কালেকশন করা, অর্থাৎ পায়খানা সংগ্রহ করা। বাস্তবে দেখা গেল যে এটা আরও কঠিনতম কাজ। জোয়ার ভাটার দেশ যেহেতু জায়গা, এই জোয়ারের জলে পায়খানা ভেসে বেরিয়ে যায়। তৃতীয় বাঘ গণনার মাধ্যম, যেটা অন্য অন্য শুকনো জঙ্গলে এখনও ওটাই চলছে, রেডিও কলার। তো বাঘকে রেডিও কলার করালে বাঘের গতিবিধি কোথায় আছে, কি করছে, সব কিছু জানা সম্ভব। যে কোনো ক্যাট ফ্যামিলির ম্যাটিং টাইমে মেল ফিমেলের গলায় কামড়ে ধরে রাখে, ওদের প্রজননের সময় সবাই দেখে থাকবেন। তো ওতে ওদের ডিস্টার্ব হয় কিছুটা হলেও, অনেক সময় দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়ে যায়। তো তাতে করে এটা এখানে সাকসেস হয়। বর্তমানে গণনা হয় সেন্সার ক্যামেরা। রিসেন্ট যে সেন্সাস হলো 1146টা ক্যামেরা লাগানো হয়েছে। 2 বছর অন্তর বাঘ গণনা হয়। তো ওধারে একটা ক্যামেরা লাগালে এধারেও আর একটা ক্যামেরা, এবং দুটোর মধ্যে টাইমিং সেট করা হয়। তো এটা যদি মুভি নেবে সেই সময় ও স্টিল ছবি নেবে, ঠিক 10 সেকেন্ড বাদে যে স্টিল ছবি নিচ্ছিল সে আবার মুভি ছবি নেবে, এবং মাঝখানে বাঘের খাবার দেওয়া হয়। বাঘ আসতে বাধ্য। এভাবেই এখন বাঘ গণনা হয়। তো লাস্ট বাঘের সংখ্যা হচ্ছে এখন 101। এত অপূর্ব একটা দৃশ্য দেখলাম একটু পর, যার মাধুর্যে পুলকিত হয়েছিলাম আমরা সকলেই। গভীর বনের ছাওয়ায়, শান্ত নদীর তীরে, ফুলের মিষ্টি গন্ধ ও পাখির মিষ্টি সুরের মাঝে একান্তে নিরিবিলিতে বসে আছে একটা চিতল হরিণ। প্রকৃতির মাঝে নিজের আপন এলাকায় একটা প্রাণীর কত মাধুর্য! এই সৌন্দর্য চিড়িয়াখানায় কোথায়? ক্রমে ক্রমে জোয়ারের জল বাড়তে বাড়তে একটা সময় দ্বীপগুলো সম্পূর্ণ জলের তলায় চলে গেল। গাইড স্যার আমাকে বললেন, এই ঘাসগুলো দেখো কৌস্তব, জানো এগুলো না থাকলে কিন্তু এই সুন্দরবনের সৃষ্টিই হতো না। ম্যানগ্রোভের যে বীজ গাছ থেকে নিচে পড়ে সব জোয়ারের জলে ভাসিয়ে নিয়ে চলে যেত। এই ঘাস বীজগুলোকে আঁকড়ে ধরে রাখে, এবং তাই জন্যই কিন্তু তৈরি হয় এই ম্যানগ্রোভ বন। বনে গেলে আর বাড়ি ফেরা নাও হতে পারে, এটা জেনেও যেই মানুষগুলো পেটের দায়ে সেই ভয়ঙ্কর বনে পাড়ি দেয়, বুঝতে হবে তারা কতটা বাধ্য এই বিপদটার সম্মুখীন হতে। চোখের সামনে দিয়ে বাঘে নিয়ে যায় নিজের আপন মানুষটাকে। কষ্টে বুক ফেটে গেলেও কিছু করার থাকে না। সরকারকেও এই খবর তারা দিতে পারে না, কারণ জঙ্গলে ঢোকাটাই যে অবৈধ। এদেরই নানান কথা এবার শুনলাম গাইড সাহেবের কাছে। নতুন খুব ভালো ছেলে, যার জন্য মোট 4 প্রজাতির মৌমাছি আছে। তো তার মধ্যে যেটা সব থেকে বড় নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডরনেসা অ্যাপিকো।
যারা হিমালয় থেকে আসে এখানে। তো অনুমান করুন কোথায় হিমালয় আর কোথায় সুন্দরবন, এবং এটা সব থেকে বড়, যার জন্য এদের অনেকে হিমালয়ান ব্রিজ বা জায়েন্ট ব্রিজও বলে। তো শিডিউল টাইমে ওদের কি সেন্স আছে, যখন এই ম্যানগ্রোভে ফুল আসে ওরা কিন্তু আস্তে 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 হিমালয় থেকে এখানে এসে মৌচাক তৈরি করে। আর মৌমাছিদের মধ্যে আবার 3টে শ্রেণী আমরা সবাই জানি, পুরুষ, নারী আর শ্রমিক, ওয়ার্কার। তো কয়েক লক্ষ মৌমাছির মধ্যে একটাই কুইন বিস থাকে, এবং সেই সবার থেকে সাইজে বড় হয়। একটা কুইনের লাইফে যখন ম্যাটিং হয়, সমস্ত পুরুষদের আহ্বান করে, এবং সেই সময় শক্তিশালী পুরুষকে চুজ করার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে, এবং যে সবার আগে যে পুরুষটি ওই রানীর কাছে পৌঁছায় তার সাথে ম্যাটিং হয়। আফটার ম্যাটিং কিন্তু মেলটা মারা যায়। ওই মৌমাছিদের মধ্যে কুইনকে কিন্তু সবাই খুব ভালোবাসে, এবং পুরুষ মৌমাছি হচ্ছে অকর্মের ঢ্যাঁড়স। এরা কোনো মধু সংগ্রহ করে না, কোনো কাজ করে না, এবং প্রমাণ আছে এরা এত অলস যে এদেরকে মধু গালে তুলে খাওয়াতে হয়, শ্রমিকরা খাইয়ে দেয়। যখন ফুল কমে যায় গাছে, তো স্বভাবত এদের ভবিষ্যতের সঞ্চয় কমে যাবে। তো অনেক পুরুষের মধ্যে কিছু পুরুষের সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য শ্রমিকরা কি করে, ওদের ডানা কেটে দেয়। তখন ওরা ইনজোর্ড হয়ে যায়, এবং তারপরে ওদের ধরে দূরে আস্তানায় ফেলে দিয়ে আসে, যেন পুনরায় আর মৌচাকে না ফিরতে পারে। শ্রমিকদের মধ্যে কিছু শ্রমিক থাকে যারা দলনেতা, যারা বিভিন্ন জায়গা অন্বেষণ করে নাচের মধ্যে দিয়ে উড়িয়ে উড়িয়ে সমস্ত শ্রমিককে জানায় কোথায় ভালো মধু আছে, কোথায় খারাপ মধু, ওয়েদার কেমন যাবে। যেখানে একবার চাক হবে 98% ধরতে পারেন, সেখানে পরের বছরে আবার চাক হবে, কারণ ওইটা আর নতুন করে ওদেরকে কসরত করে তৈরি করতে হয়। যার জন্য মৌমাছি যারা সংগ্রহ করে, যাদের অনেক দিনের অভিজ্ঞতা, অনেক বছর ধরে সংগ্রহ করছে, গ্রুপে প্রত্যেকের দলে 1-2 করে সেই রকম লোককে টানবে। তার হয়তো সবার ভাগের থেকে একটু বেশি দেবে, তার কারণ তার মিনিমাম 200, 300, 400 মৌচাক জানা আছে। তাহলে নতুন করে খুঁজতে হচ্ছে না, যাবে গিয়ে সেখানে গিয়ে পাবি। নৌকাতে মাত্র একজন থাকবে যে রান্না বান্না করবে সব, এবং ওদের কাছে শিঙা থাকে, মহিষের শিং, আর ওই গ্রুপের কাছে একটা থাকবে, নৌকাতে একটা থাকবে। জঙ্গলের ভিতরে কোন দিকে নদী, কোন দিকে খাঁড়ি, কোথায় নৌকা অনেক সময় বুঝতে পারে না। তখন ওরা দিক হারিয়ে ওখান থেকে ওই শিঙা বাজায়, তখন এ বুঝতে পারবে, জঙ্গলের আওয়াজ তো অনেক দূরে যায়, বুঝতে পারে ওরা রাস্তা হারিয়ে ফেলেছে। ও এখান থেকে আবার শিঙার প্রত্যুত্তর দেবে যে আমি এখানে আছি। ওরা ওই সাউন্ড নিয়ে তখন বুঝতে পারবে না ওই দিকে আমাদের নৌকা, তখন আস্তে আস্তে সেদিকে আসবে। এরপর আমরা এসে পৌঁছলাম সেই বিখ্যাত জায়গা যেখানে মিলিত হয়েছে সুন্দরবনের 5টা বড় নদী। জায়গাটার নাম পঞ্চমুখানি। জায়গাটায় আসলে বুঝতে পারবেন না নদীতে আছেন না সমুদ্রে। গাইড সাহেব বললেন এখানে নদীর গভীরতা 100 থেকে 120 ফিট। গরমকালে নাকি এখানে এত উত্তাল ঢেউ হয় যে নৌকায় কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা একটা বিশেষ জায়গা থেকে, যেটা পঞ্চমুখানি, অর্থাৎ 5টা নদী এখানটা মিশেছে। তো তার মধ্যে ডান দিকে যে নদীটা দিয়ে আমরা এইমাত্র এলাম, যেটা হচ্ছে গাজীখালি, আর একটা নদী এইদিকে চলে গেছে যেটার নাম হচ্ছে দমন নদী বা গমদি নদী। আর একটা নদী ওই দিকে চলে গেছে যেটা হচ্ছে একটা বিখ্যাত নদী, বিদ্যাধরী নদী। আর একটা হচ্ছে ওই দিকে চলে গেছে যেটা হচ্ছে হেড়োভাঙ্গা। আর লাস্ট যেটা সব থেকে ফেমাস, সবাই জানেন যে নদীটা, যেটা বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে, যেটা হচ্ছে মাতলা নদী। বেশ কয়েক ঘন্টা জঙ্গলের মধ্যে দিয়ে চলে আমরা পৌঁছলাম সুন্দরবনের গহীনে এক ভীষণ জনপ্রিয় জঙ্গল ক্যাম্প, যার নাম দোবাঁকি। এই জঙ্গল ক্যাম্পের জনপ্রিয়তার মূল কারণ হল এই 496 মিটার ক্যানোপি ওয়াক। নৌকায় যেতে যেতে আমরা বুঝতে পারি না জঙ্গলের ভেতরের পরিবেশটা কেমন। তারই হালকা একটা ঝলক দেওয়ার জন্যে 2003 সালে তৈরি করা হয় এই ক্যানোপি ওয়াক। প্রত্যেকটা ওয়াচ টাওয়ারেই আমরা দেখি সামনের জঙ্গলটা এরম ছাঁটাই করা। এগুলোকে বলা হয় অবজারভেশন লাইন। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই জঙ্গল কেটে দেওয়া হয়, যাতে কোনো বন্য প্রাণী যদি পাস করে টুরিস্টরা যাতে দেখতে পায়। আর এইগুলোই ফাঁকা জায়গা, যেটা আমরা একটু আগে পরপর 2টো হরিণ ক্রস করে গেল দেখলাম। তো যেটা হচ্ছে অবজারভেশন লাইন, এটা ফরেস্ট কেটে দিয়েছে।
কোনো অ্যানিমাল যদি বেরোয় বা ক্রস করে তাহলে দেখার জন্য। অনেকের ধারণা যে জঙ্গলটা বোধহয় এরকম হালকা, কিন্তু নয়, এটা ফরেস্ট এরকম তৈরি করে দিয়েছে। তো এর লাস্ট যে মানে এজটা দেখুন একদম অন্ধকার। তো অ্যাকচুয়ালি জঙ্গলটা কিন্তু এরকম ঘন অন্ধকার, যেটা সূর্যের আলো অনেক জঙ্গলে ঢোকে না। তো প্র্যাকটিক্যাল জঙ্গলটা এটা লাস্টে দেখলেই অনুমান করতে পারবে। শুধু এই জায়গাটাতে একটু হালকা করে কাটা আছে। কাটা, যদি কোনো অ্যানিমাল বেরোয় বা মুভমেন্ট করে যেন আমরা দেখতে পাই। আর আপনি একটা কি বলছিলেন না যে এটা পীরখালি পাস নাকি একটা বলছেন? পীরখালি 5 যেটা বাঘ দেখার একটা আদর্শ জায়গা। আচ্ছা। এর আশেপাশে পীরখালি 5 এবং পীরখালি 6 সব জঙ্গলে দেখা যায়, কিন্তু এখানে রিসেন্ট দুটো মা এবং তার দুটো করে বাচ্চা মাঝে মাঝে প্রায় সাইটিং হচ্ছে। ও আচ্ছা। বাঘ না দেখতে পেলেও কেন এই জায়গা বাঘ দেখার আদর্শ জায়গা তা বুঝলাম তার পায়ের ছাপে। কয়েক ঘন্টা আগেই যে উনি এখানে এসেছিলেন তা স্পষ্ট আমাদের কাছে। বাঘ যে চলে গেছে তা আরও স্পষ্ট হলো এই হরিণ পরিবারকে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখে। আমাদের কাছে বাঘ দেখতে না পাওয়াটা আফসোস হলেও এদের কাছে এটা একটা পরম স্বস্তির বিষয়। বিপদ কেটে গেছে, এবার এই হরিণ পরিবার কিছুদিন নিশ্চিন্তে ফ্যামিলি টাইম উপভোগ করতে পারবে। লাল কাঁকড়া আমরা অনেক জায়গাতেই সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতে দেখেছি, কিন্তু এবার সুন্দরবনে এসে এক অদ্ভুত দেখতে নীল রঙের কাঁকড়া দেখলাম। এগুলোর নাম নাকি বেহালা বাদক কাঁকড়া। সত্যি সুন্দরবনে যে কত রহস্য লুকিয়ে আছে কে জানে। দোবাকি থেকে রওনা হতেই চলে আসলো একদম নদীর টাটকা আমুদি মাছ ভাজা। দোবাকির পর আমরা চলে আসলাম সুন্দরবনের কোর এরিয়ার এক বিখ্যাত জঙ্গল ক্যাম্প, যার নাম নেতিধোপানি। এই যে নেতিধোপানিতে আমরা এসছি, এটা কিন্তু কোর এরিয়া। দিনে মাত্র 5টা লঞ্চকেই কিন্তু এটার পারমিশন দেওয়া হয়। আর এখানে এসে কিন্তু জঙ্গলের ফিলটা আরও বেশি করে পাওয়া যাচ্ছে। খুব সাইলেন্ট, একেবারেই ট্যুরিস্ট নেই। আর আমার পেছনে, এই পেছনে একদম ঘন জঙ্গল, একদম ডিপ জঙ্গল, কোর এরিয়া। আর লাস্ট সাইটিং হয়েছে হচ্ছে এরমই দুপুরের টাইমে, 12ই জানুয়ারি। দারুণ লাগছে, মানে জঙ্গলের ভাইবটা এই জায়গায় আরও বেশি করে ফিল করা যাচ্ছে। নেতিধোপানি ক্যাম্পে ঢুকেই দেখলাম কবে কবে বাঘ দেখা গেছে তার একটা তালিকা বোর্ড। এটা যে সুন্দরবনের কোর এরিয়া সেটা প্রমাণিত হচ্ছিল পদে পদে। এই যে আমরা হাঁটছি, আর এখান দিয়ে পুরো আমাদেরকেই বাঁচানোর জন্য কিন্তু এরম ব্যারিকেড করা আছে। তার ওই সাইডে কিন্তু পুরো ঘন জঙ্গল। দোবাকি ক্যাম্প বা সজনেখালি ওগুলোর মতন কিন্তু নয়, এটা একদম কোর এরিয়া নেতিধোপানি, একদম ঘন জঙ্গল। এটা সুন্দরবনের একটা খুব সুন্দর দেখতে একটা ম্যানগ্রোভ, এবং এর নাম কাঁকড়া, গাছটার নাম। তার কারণ এখানে অনেক ভ্যারাইটি কাঁকড়া আছে, তার মধ্যে এই লাল কাঁকড়া মতো লাল লাল ফুল হয়, যার জন্য গাছটার লোকাল নাম কাঁকড়া। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বুরেগিওরা জিমনারাইজা, এবং এর পাতাও ভারী সুন্দর, অনেকটা পুরু পাতা, অনেকটা রাবার গাছের মতো, এবং এটা সুন্দরবনের একটা ম্যানগ্রোভ। এক বিশেষ ধরনের কচ্ছপকে পৃথিবী থেকে চিরকালের মতো হারিয়ে যাওয়ার থেকে বাঁচিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের কর্তারা। আসুন সেই গল্প তাদের মুখে শুনে নিই। সারা পৃথিবীতে অনেক প্রজাতির কচ্ছপ আছে, কিন্তু সুন্দরবনে একটা ভীষণ ভীষণ রেয়ার স্পিসিস কচ্ছপ, যাদের বাংলা নাম বালিগড়, ইংরেজি নাম রিভার ট্যারাপিন, জুওলজিক্যাল নাম হচ্ছে বাটাগুর বাস্কা। তো এরা অলমোস্ট লুপ্ত হয়ে যাচ্ছিল। আমাদের ছিল 11টা, 7টা মেল এবং 4টে ফিমেল। তো তার থেকে আমরা প্রায় 400-র কাছাকাছি বাচ্চা করতে পেরেছি। এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত খবরে ছেপেছিল। ইন্টারেস্টিং সাইড, এর মেলদের থেকে ফিমেলরা সাইজে বড় হয়। ইন্টারেস্টিং বিষয়, আমরা জানি যে কোনো প্রাণীদের ক্ষেত্রে মেল বা ফিমেল বেবি বাবা মা নির্ভর করে জেন্ডার। এদের কিন্তু জেন্ডারটা বাবা মা নির্ভর করে না, নির্ভর করে টেম্পারেচার। তো যদি 28 থেকে 32 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে টেম্পারেচার থাকে, তাহলে মেল ফিমেলের একটা রেশিও বজায় থাকে। যদি 32 ডিগ্রির উপরে টেম্পারেচার থাকে, তাহলে ম্যাক্সিমাম বেবি হবে ফিমেল,
যদি 28 ডিগ্রির নিচে টেম্পারেচার রান করে ম্যাক্সিমাম বেবি হবে মেল। আগেও বলছিলাম যে নেতিধোপানিটা কিন্তু কোর এরিয়ার, আর আমাদের এই সুন্দরবনের ভাই বলছিল যে এই জায়গাটা তো আগে এক্সট্রিমলি ডেঞ্জারাস জায়গা ছিল, মানে আসলে এমনি পাড়েই দেখা যেত যে 2-3টে বাঘ শুয়ে আছে। এখন যেহেতু বাঘের সংখ্যা কমেছে তাই অতটা ভিজিবল মানে আমরা দেখতে পেলাম না। অন্যান্য জঙ্গল ক্যাম্পগুলোর থেকে নেতিধোপানি আপনাকে এক অন্য রকম অভিজ্ঞতা দেবে। এক অদ্ভুত শান্ত পরিবেশের মাঝে ঝিঝি পোকার ডাক এবং এই গভীর ম্যাংগ্রোভ বন জঙ্গল প্রেমীদের মন কাড়তে বাধ্য। এখানে একটা 400 বছর পুরনো মনসা মন্দিরের ধ্বংসস্তূপ দেখতে পাওয়া যায়, যা প্রমাণ করে এককালে এই গভীর জঙ্গলে মানুষের বাস ছিল। আজ বাঘের সংখ্যা তলানিতে ঠেকলেও তখন লক্ষাধিক বাঘ ছিল এই সুন্দরবনে। তার মাঝে যে মানুষ কিভাবে বসবাস করত এ ভাবলেই গা শিউরে ওঠে। বাঘ দেখতে না পেলেও নেতিধোপানি থেকে লঞ্চ ছাড়তেই নদীর ওপারে দেখা গেল এক বিশাল কুমির। সুন্দরবনের এই দৈত্যাকার কুমির অর্থাৎ সল্ট ওয়াটার ক্রোকোডাইল হল বিশ্বের বৃহত্তম রেপটাইল। 20 ফিট লম্বা এবং 1,500 কিলো ওজনের এই দৈত্যের এলাকায় যদি একবার কেউ পা দেয় তবে মৃত্যু অবধারিত। বাঘ জন্মগত ম্যান ইটার হয় না, কিন্তু এই কুমির হল জন্মগত ম্যান ইটার। সুন্দরবনের নদীতে হাজারে হাজারে ঘুরে বেড়াচ্ছে এই ভয়ঙ্কর জীব। কাজেই বোট সাফারির সময় সাবধানে থাকবেন। রিল বা ফটোশ্যুট করতে গিয়ে ঝুঁকি নেবেন না। জলে পড়ে গেলে পরিণতি খুব একটা ভালো হবে না। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। এরপরই নদী তখন রূপ নিয়েছিল সাগরের। ফুরফুরে হাওয়া এবং অসীম দিগন্তের মাঝে বসে খাওয়া দাওয়া করতে যে কি দারুণ লাগছিল তা আশা করি আপনারাও বুঝতে পারছেন। এই অপূর্ব দৃশ্যের সাথে পাতে পড়েছিল বাঙালির পরম তৃপ্তির সব খাবার: ডাল ভাত, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের ঝোল, ভোলা মাছ এবং শেষ পাতে চাটনি ও পাঁপড়। সুন্দরবনে বাঘ দেখার সম্ভাবনা খুব কম এটাই প্রচলিত, কিন্তু অনেকেই জানেন না সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র উদ্ধার কেন্দ্রে হামেশাই বাঘ দেখা যায়। আহত বাঘকে জঙ্গল থেকে ধরে এখানে আনা হয় চিকিৎসার জন্যে। বাঘ সুস্থ হয়ে গেলে তাকে আবার ছেড়ে দেওয়া হয় তার আপন পরিবেশে। জংলি বাঘের চেহারা যে কি বিশাল হয় তা একমাত্র এই ঝড়খালিতে আসলেই বোঝা যায়। চিড়িয়াখানার বাঘ এর শক্তি ও গাম্ভীর্যের কাছে নস্যি। এর রাজকীয় উপস্থিতি যেন বলে দেয়, আমি রাজা, সমগ্র সুন্দরবনের আমি রাজা। ট্রিটমেন্ট হচ্ছে। সুন্দরবন ট্যুরের অন্তিম লগ্ন উপস্থিত। দিনের আলোর মতো ক্রমশই ট্যুরটাও ফুরিয়ে আসছে। সন্ধে নেমে আসছে বনে। সমস্ত ট্যুরিস্ট বোট রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। ছুটি শেষের বিষণ্ণতা আকাশে বাতাসে। এই বিদায় বেলায় আমাদের গাইড সাহেব শোনালেন তারই লেখা একটা কবিতা। হ্যামিল্টন, বর্মন, কাঞ্জিলাল প্রমুখ গুণীজন, বন্যা ও ঝড়ের তাণ্ডব, বাঁধ ভাঙা সাইক্লোন, জীর্ণ বস্ত্র, অন্নাভাব, ফুটো ঘরে পড়ে জল, শিক্ষাহীন তবুও মানুষ চলিছে অবিরল, পলিগঠিত বদ্বীপ ঘিরে নোনা জলরাশি, মোরা ভাতে নুন পাই না তবুও ভালোবাসি।